এখন মায়ের যেহেতু ফোন হয়েছে, মাও ফোন দেখে দেখে অনেক কিছু শিখে গেছে, বুঝলি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ মঙ্গলবার আর বিকেল বিকেল আমরা দুজনই একটু নার্সারির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। নার্সারি কেন যাচ্ছি জানো? নার্সারি যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমি কিছু গাছ কিনবো, তো সেই জন্য। যদিও এখন বেশি গাছ কিনবো না, কারণ কি বলতো, এখান থেকে আবার কোথাও যদি যাই তো তখন আবার এগুলো টানা হেঁচড়া করে নিয়ে যেতে যেতে গাছগুলো যদি কোনো ক্ষতি হয়ে যায়, তো সেই কারণে আমি এখন বেশি গাছ কিনবো না। এদিকে টোটোতে এসেও আমাদের সেই রাস্তায় দাঁড়িয়েই থাকতে হলো। আসলে টোটোর দাদার কাছে না খুচরো ছিল না, তো সেই কারণে খুচরোটা এনে এখন উনি দিলেন। আকাশটা কি অপূর্ব সুন্দর লাগছে না? এখন ভাবছি যদি এই সময়টায় এই মুহূর্তে আমি এখানে না থাকতাম তাহলে এত সুন্দর প্রকৃতিটা আমি মিস করে যেতাম। এই যে পৌঁছে গিয়েছি আমরা নার্সারিতে। তবে জানো, বাইরেটা তো এত সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজানো, মানে দেখলে এমনি মন ভালো হয়ে যাচ্ছে। তবে চিন্তার বিষয়, এত সুন্দর নার্সারিতে আমি যে গাছটা খুঁজতে এসেছি সেটা আছে কিনা কে জানে। আজকের দুনিয়ায় কখনোই কাউকে চোখ বুজিয়ে বিশ্বাস করতে নেই। কেন বলছি কথাটা জানো? আমরা যখন এখানে প্রথম এসেছিলাম তখন আমাদের বিল্ডিংয়ের যে ওনার রয়েছেন সেই দাদা আমাদের বলেছিলেন যে তোমরা যখন এখানে আসছো তাহলে তোমাদের নাকি অনেক গাছ রয়েছে, তোমরা অনেক গাছ নিয়ে এসো, তাহলে সামনেটা দেখতে খুব সুন্দর লাগবে, সামনের দিকটা সাজিয়ে রাখবে। তো আমরা ভীষণ খুশি হয়েছিলাম। তবে উনি যে কটা গাছের কথা বলেছিলেন আমরা ততটাও আনিনি, তার কারণ সামনেটা না স্পেস নেই গাছগুলো রাখার, তো সেই কারণে অতগুলো গাছ আনিনি। তো বেশ ভালো কথা, তখন তো আমরা বিল্ডিংটার একদম ফ্রন্টের দিকটাতেই থাকতাম। কিছুদিন বাদে আমাদের ওই একটা ঘরে সমস্যা হচ্ছিল বলে আমরা কি করলাম, বিল্ডিংটার পেছন দিকের যে ফ্ল্যাটটা রয়েছে সেখানে চলে আসলাম। তখন উনি আমাদের বললেন যে গাছগুলো সামনের দিকেই থাকুক, তাহলে বাড়িটা দেখতে বেশ ভালো লাগবে। আমরা তাতেই রাজি হয়ে গেলাম যে হ্যাঁ ঠিক আছে, কি আছে, সামনের দিকে থাকলে সত্যি তো দেখতে ভালো লাগবে। আচ্ছা, এই দোকানের ইনডোর প্ল্যান্টের কালেকশন এত সুন্দর। দাঁড়াও আগে একটু দামগুলো শুনি। এটা আছে 160 টাকা, এটা আলাদা, এটা আলাদা। ও, এইটা 140 আর ওটা 160। এগুলো 250, এগুলো সব আলাদা। আমাদের কিন্তু গাছ নেওয়া হয়ে গিয়েছে, আর টগর গাছটা সত্যি দুর্দান্ত হয়েছে, তাই তো? হ্যাঁ, আর দামও কিন্তু কম নিয়েছে, তাই না বলো? না, এখানে দেখেছো কি সুন্দর সুন্দর নয়নতারা রয়েছে, এটা ঢোকার সময় আমি দেখলাম, আমার ভীষণ ভালো লেগেছে। এই অপরাজিতা কত? অপরাজিতা 40। একটা কি অপরাজিতা নিয়ে নেবো নাকি? কমই কিন্তু চাইছি, তাই না দাম? যাক বাবা, টগর গাছটা ভীষণ দরকারি ছিল, সেই গাছটা তো পেয়ে গিয়েছি। এখন বড়বাবুকে বলছি যে আর একটা গাছ নেব নাকি, তো ও খালি বলছে যে কবে এখান থেকে চলে যাই তার তো কোনো ঠিক নেই, আর নিয়ে কি করবে। কিন্তু তারপরে আবার নিজেই বলছে যে দেখো যেটা ভালো লাগে সেটা করো, কারণ জানে বাড়ি গিয়ে যদি আমি আবার সেই গাছটার কথা বলি। আর এই গাছগুলো তো এত ভালো লাগছে, যদি কখনো আমি এদের রাখার মতো পরিস্থিতি তৈরি করতে পারি অবশ্যই আমি এরকম সুন্দর করে সাজাবো, আর সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলেই যাচ্ছিলাম জানো, তবে এই বুদ্ধজুই আবারও আমাকে পিছু ডাকলো, আর তাকে দেখতে এসে এই নীলকণ্ঠর দিকে আবারও চোখ পড়ে গেল। এটা হচ্ছে ডবল পাপড়ি। আমার কাছে জানো ডবল পাপড়ির না বীজও রয়েছে, কিন্তু এখানে ওই ডবল পাপড়ির যে একটা চারা তৈরি করব বীজ থেকে, আমার মনে হয় না যে এখানে হবে সেটা। তাই ঠিক করলাম এই একটা নীলকণ্ঠ না হয় নিয়েই নেই, প্রতিদিন ভোলানাথের গুরুদেবের চরণে তো পড়বে। আর তাছাড়া টগরের একা একা থাকলে মন খারাপ হবে। গাছ তো কি হয়েছে, ওদেরও তো মন আছে না, ওদেরও কি একা একা থাকতে ভালো লাগে বলো? একা থাকতে এই জগতে কারোরই ভালো লাগে না। জগতে প্রতিটা জীবেরই একাকিত্বের ভয় আছে, কার নেই একাকিত্বের ভয় বলো তো?
যাই হোক, দেখো এই নীলকণ্ঠ গাছটা আমরা নিয়ে নিলাম। ভীষণ সুন্দর রয়েছে চেহারাটা, জানো এখানে প্রতিটা গাছেরই চেহারা ভীষণই সুন্দর। আর এখানে না কিছু সেরামিকের যে টবগুলো হয় সেইগুলো দেখছিলাম। এই বুদ্ধের টবটা না আমার ভীষণ ভালো লেগেছে, তবে এখন নেব না, পরে কখনো এসে ইচ্ছে রয়েছে যে গোল্ডেন মানি প্ল্যান্টের যে গাছ রয়েছে সেই একটা এখান থেকে সেট করে তারপর নিয়ে যাব। আরও ভীষণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, দেখো কি অপূর্ব লাগছে না এগুলো দেখতে। মনে হচ্ছে কি সব নিয়ে যাই, জানো যদি নিজের বাড়ি হতো না এখন আমার, তাহলে এখান থেকে যে কটা আমি তুলে নিতাম তার কোনো ঠিক ছিল না। না চলো এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক, বড়বাবু অনেক তাড়া দিচ্ছে। আসলে আমারই দোষ, আমি ওকে আধ ঘন্টার জন্য বলেছি চলো আধ ঘন্টার মধ্যে চলে আসবো, আর নার্সারি আসলে আমার কি আর আধ ঘন্টায় হয় বলো। যাই হোক বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই না গরম গরম চা বসিয়ে দিয়েছি। এখন দুজনে বসে একটু চা খাবো। আর আজকে না সকালবেলা পরোটা বানিয়েছিলাম, সেখান থেকে কখনো পরোটাও বাঁচিয়ে রেখে দিয়েছি। পরোটা হলে দুধ চা দিয়ে যে আমার কি ভালো লাগে পরোটা খেতে, শুধু পরোটা না গো, লুচি খেতেও ভীষণ ভালো লাগে। মানে বাসি লুচি হবে, তার সাথে দুধ চা হবে, আহা হা হা। আচ্ছা, তখন তো তোমাদেরকে গাছের ব্যাপারে আমাদের এই ফ্ল্যাটে কিছু সমস্যা হচ্ছিল সেইগুলো নিয়ে আলোচনা করছিলাম, তো কথাগুলো তো শেষই হলো না। তো সেই মুহূর্তে উনি আমাদেরকে বললেন যে তোমরা যখন পেছন দিকের ফ্ল্যাটে চলে যাচ্ছ, সামনের দিকের ফ্ল্যাটটায় আমি নিয়ে নেব। মানে ওনার নিজের ফ্ল্যাট তো, উনি তো ওটা যখন তখন নিতেই পারে। আর যেহেতু উনি আনম্যারিড, বিবাহিত নন, তো সেই ক্ষেত্রে ওনার এটা কোনো সমস্যাই না, একটা রুম হলে এনাফ। তো সেই ক্ষেত্রে উনি তখন কি করলেন, ওই রুমটাতেই থাকা শুরু করলেন। যদিও এখানে উনি থাকেন না, কারণ ওনার অন্য জায়গায় ফ্ল্যাট আছে, সেখানেই উনি থাকেন। মাঝে সাঝে এখানে আসেন যখন, তখন উনি ওখানে থাকেন। তো আমরা না প্রায় অনেকগুলো দিনের জন্য কলকাতায় ছিলাম না, চলে গিয়েছিলাম বনগাঁয়। আর এদিকে দেখো পরোটাটা আর দুধ চাটা এত ভালো লাগছে দেখতে। আমি এগুলো দেখছি আর ভাবছি যে সত্যি অসাধারণ লাগছে, অনেকগুলো দিন পর আমি এই খাবারটা আবার খাচ্ছি। মানে পরোটা খাওয়া হয় না আমাদের খুব একটা, আর খাওয়া হলেও না এই খাবারটার কথা মনে থাকে না, বুঝলে। যাই হোক চলো এখন তাহলে আমরা চাটা খেয়ে নিই, কেমন? তো আমরা যখন বনগাঁয় চলে গিয়েছি, আমাদের যে গাছগুলো আমরা রেখে গিয়েছিলাম, মানে যেই গাছগুলো দিয়ে উনি ওনার ঘরের সামনেটা খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে নিয়েছিলেন, সেই গাছগুলো উনি কোথায় যেন কাদের দিয়ে দিয়েছেন। মানে আমাদেরকে কিছু না বলে, আমাদের কাছে কিছু না জিজ্ঞাসা করে ওনার যা মন চেয়েছেন তাই করেছেন। বেশ ভালো কথা করেছেন। আমরা যখন যথারীতি আমরা ফিরে এসে জিজ্ঞাসা করছি গাছগুলোর কথা, তখন উনি মানে পুরোপুরি মুখের ওপর অস্বীকার করে দিচ্ছেন যে উনি কিছু জানেন না। ওনার ঘরের সামনে ছিল কিন্তু উনি কিছু জানেন না। তো কী বলবো বলো, মানে ওখানে আমার তাও প্রায় ধরো 7-8 বছর বয়সীর একটা গাছও ছিল। মানে যে গাছটা বিয়ের অনেক আগে থেকেই আমি ওই টগর গাছটা আমাদের বাড়িতে না একটু একটু করে বড় করেছিলাম। 30 টাকা দিয়ে গাছটা কিনেছিলাম, কিন্তু গাছটার এত সুন্দর চেহারা হয়ে গিয়েছিল, যত্ন করলে ভালো হয়ে যায়। আর ওই গাছটা না একটা টগর গাছ ছিল, তো টগর গাছের সেই গাছটার যে টগর ফুলটা হতো সেই ফুলটা ছিল, মানে দেখবে কি একটা টগর হয় দেশি টগর, যেটার পাপড়িগুলো একটু হালকা হালকা টাইপের হয়, আর একটা হয় চায়না টগর, আর একটা হয় থোকা টগর। আর আমার যে টগরটা ছিল ওটা একটু হাইব্রিড ছিল, মানে একটা ফুল একটা টগরই মনে হতো যেন ছোটো একটা জবার মতো দেখতে, বুঝলে, মানে ওরকম সাইজের, ওই কি চাইনিজ জবা বলে না সেই রকম। আমরা ওনাকে দুজনেই ভীষণ বিশ্বাস করতাম। আমরা কখনো এটা ভাবিনি যে যেই মানুষটা আমাদের গাছগুলো নিয়ে এত প্রশংসা করে সেই মানুষটা আমাদের গাছগুলোর সাথে এরকম করতে পারে। বিশ্বাস করো, যেই মুহূর্তে গাছগুলোকে পাচ্ছিলাম না এসে, তারপর ওনাকে ফোন করে জিজ্ঞাসা করলাম, উনি ছিলেন না সেই মুহূর্তে, তখন না মানে এত কষ্ট হচ্ছিল, মানে এতটা ব্যথা দিয়েছেন না আমার বুকে। মানে আমি তো ওদেরকে বেশি ভালোবাসতাম। বড়বাবু সত্যি কথা বলতে সেরকম একটা সময় দিতে পারতো না, কিন্তু মাটি টাটি রেডি করে দেওয়া সবটাই ও করতো। কিন্তু প্রতিদিন যেহেতু আমি ওদের কাছে যেতাম, আমার এত কষ্ট লেগেছিল না, মানে খুব কষ্ট পেয়েছি, ভীষণ কষ্ট পেয়েছি, বিশ্বাস করো। আমি না গাছ ভীষণ ভালোবাসি, ভগবানের কাছে সব সময় এই কথাটাই বলি, আমাকে এমন একটা জীবন দিও যেখানে যেন আমি অনেক গাছ লাগাতে পারি। আমাদের জায়গায় অন্য কোনো মানুষ থাকলে হয়তো ওনার সাথে ঝগড়া ঝামেলা কিছু করতো, কিন্তু বিশ্বাস করো আমরা না মুখ ফুটে একটা কথাও বলিনি, সবটাই বুঝেছি। হয় না কিছু কিছু সময় নীরবতাও অনেক কিছু বুঝিয়ে দেয়। আশা করি উনিও অনেক কিছু বুঝেছেন। এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আমি কখনোই আলোচনা করতাম না, কিন্তু আমার যে অন্তরটা কি হচ্ছে ওই গাছগুলোর জন্য তা আমিই জানি।
আজকে যেহেতু বাজারে গিয়েছিলাম সন্ধ্যাবেলা, তোমরা তো দেখলেই, তো সেই কারণে হয়েছে কি আমার আজকে কষ্ট হয়ে গেছে। যেহেতু বেরোনো হয় না, ওই জন্য একটুখানি বেরোলেই কষ্ট হয়ে যায়। আর তারপরে মনে হয় কি হেঁটে গেলে কষ্ট কম হয়, টোটোয় গেলে আরো কষ্ট বেশি হয়। ঝাঁকুনি দেয় তো টোটোতে, ওই জন্য আরো বেশি কষ্ট হয়। যাই হোক, সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে চাউমিন বানাচ্ছি। রাত্রিবেলা রুটি করার কথা ছিল, তো ওই জন্য ভাবলাম যে থাক, রুটি করতে হবে না, চাও করি, কারণ আমার বড়োর আজকে একটু চাও খেতে ইচ্ছা করেছে। তো মাঝে মধ্যেই আমরা চাও করি। আমি একটা অন্যরকম ভাবে চাও রান্না করা শিখেছি, তাই তো বলো? হ্যাঁ, একদম সাদামাটা, কিন্তু খেতে একদম অপূর্ব স্বাদে। প্রথম দিন যেদিন করেছিলাম সেই চাউমিনটা, আমার বড় বলছে কিরকম দেখতে হয়েছে, কেমন খেতে হবে। হ্যাঁ, মানে কিন্তু আমি কিন্তু ওরকম ভাবছিলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম, বলিনি। কিন্তু বললে তুমি যদি রাগ করো বা কষ্ট পাও। আমি বুঝেছি তুমি এরকম ভাবছিলে, কারণ হলুদ ছাড়া, কোনো মশলা ছাড়া শুধু আলু দিয়ে চাউ করেছিলাম। আর সেদিন আমাদের আরো নিরামিষ ছিল, বলো? হ্যাঁ, সেদিন নিরামিষ ছিল, আর করতেও তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না, লাইট হয়, খেতেও খুব সুন্দর হয়, মানে ভীষণ অপূর্ব লাগে, মানে একদম লাইটের মধ্যে খুব সুন্দর হয়। তো আজকে সেরকমই করছি, শুধু অ্যাড করেছি পেঁয়াজ আর ডিম। চলো এইবার হচ্ছে চাউমিনটা দেওয়ার কথা। ব্যাস, এ করে খাওয়া দাওয়া করবো। তার আগে একটু স্নান করবো, কারণ যে পরিমাণ গরম পড়ে গিয়েছে না, আমরা এখন দিনে 3-4 করে স্নান করছি। চাউটাকে কিন্তু একটুখানি সিদ্ধ করে আবার তেল মাখিয়ে নিয়েছি, বুঝেছো? এতে করে না দেখি চাউটা একদম পুরো ঝরঝরে হয়, একদম গায়ে গায়ে লাগে না, বলো? না, আর একটু তেল কম দিই, ওই জন্য চেষ্টা করি তেল কমে যেভাবে হয়। আর হলুদ ছাড়াই করছি আমি, একটু বেশিরভাগ সময় হলুদ ছাড়াটাই করি, খুব কম আর মাঝে সাঝে হলুদ দিই। আমার ভালো লাগে না চাউমিনে হলুদ চাচ্ছি, এগুলো আবার করে দেবো। তার আগে এগুলো ছাড়িয়ে নিই। যেহেতু তেলটা দিয়ে দেওয়া হয়েছে, ওই জন্য কোনো জড়ায়নি। আর দেখো, তেলটা যদি তুমি চাউ সিদ্ধ করার পর যদি ঠান্ডা জলে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে নিয়ে একটুখানি তেল মাখিয়ে রাখো না, তাহলে রান্না করার সময় কিন্তু তেল কম লাগবে। আর যদি এমনি ঝুড়ির মধ্যে রেখে দাও জল ঝরতে দেওয়ার জন্য, সেক্ষেত্রে দেখা যায় অনেকটা বেশি তেল লাগে, আর দেখবি কড়াইয়ের চারপাশ থেকে না লেগেও যায়। আর দোকানে কিন্তু জানো তো দেখবে রেস্টুরেন্টে দেখেছি সিদ্ধ করার পর একটু তেল মাখায়, তেল মাখিয়ে রাখতো, ওটা বেশ ভালো হয়। আমি ওদের থেকেই এটা শিখেছি, ওই জন্য আমিও সেটাই করি। না, এখন দেখি তোমার মাও এটা করে। এখন মায়ের যেহেতু ফোন হয়েছে, মাও ফোন দেখে দেখে অনেক কিছু শিখে গেছে, বুঝলে? ব্যাস, এবার একটুখানি লবণ দেবো। আমার চাও কিন্তু রেডি, তবে এখন একদম লো ফ্লেমে আর একটুখানি ভাজবো। মানে সাথে সাথে নামালে না আমাদের ভালো লাগে না, হালকা একটু ভাজা ভাজা হলে চাউটা খেতে টেস্ট হয় বেশি। আমাদের নীতি এরকমই, আমরা দুজনেই সবসময় এই কথাটাই ভাবি যে আমরা কখনো যদি কারোর উপকারে না লাগি, কারোর অপকার করব না, কারোর মনে যেন আমাদের জন্য এক ফোঁটাও ব্যথা না লাগে। আজকে তোমরাই বলো, যদি ওনার গাছগুলো রাখতে অসুবিধাই হতো তাহলে আমাদেরকেই বলতে পারতো, আমরা তাহলে এদিকে নিয়ে আসতাম। এমনকি আমরা চেয়েও ছিলাম যে থাক গাছগুলো, আমরা এদিকে থাকছি এদিকে থাকুক, তা সত্ত্বেও উনি গাছগুলোকে আনতে দেয়নি। আসলে ওনার মনে মনেই এরকম হয়তো ছিল যে গাছগুলো নিয়ে এসেছে, আমি গাছগুলো কাউকে দিয়ে দেবো, গাছগুলো বাড়িতে রাখবো না। হয় না, কিছু মানুষের তুমি মুখ দেখবে, মুখটা একরকম থাকে, মানে মুখের ওপর তার চিন্তাভাবনা একরকমভাবে ফুটে ওঠে, কিন্তু অন্তরে আর এক রকম চিন্তাভাবনা থাকে। তো ওনার হয়তো সেই পরিস্থিতিই ছিল, আমরা বুঝতে পারিনি, আমরা বিশ্বাস করেছি। যাক, অন্তরে অনেক ব্যথা পেয়েছি, কারণ ওখানে নাই নাই করেও 10-12টা গাছ ছিল আমার, খুব সুন্দর ফুল দিত। হয়তো ওদের সাথে কোনোদিন আর দেখা হবে না, ওরা এখন অনেক দূরে চলে গেছে, জানি না বেঁচে আছে কিনা। কিন্তু বিশ্বাস করো, ভীষণ মন খারাপ আজকে আমার, খুব কষ্ট হচ্ছে। কারণ এমন এমন ওখানে গাছ ছিল না যাদেরকে আমি ডাল থেকে না কোনো হরমোন পাউডার কিচ্ছু না, এমনি এমনি চারা গাছ তৈরি করেছিলাম। রাতের খাওয়া দাওয়া আমাদের দুজনারই কমপ্লিট। এখন ওই যে দুজনার দুটো প্লেট রয়েছে, সেটা মেজে রেখে দিচ্ছি। ব্যাস, রাতের সব কটা বাসন মাজা হয়ে গেল, কালকে সকালে আর কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা, এবার একটা ভীষণ সুন্দর কমেন্ট পড়ার পালা।
কমেন্ট করেছে সুমিতা ঘোষ। জানি না তুমি আমার চেয়ে বড় নাকি ছোট, তবে তুমি করেই সম্বোধন করলাম কেমন। কমেন্ট করেছে তোমার ভিডিওটা দেখতে খুব ভালো লাগলো, রান্নাগুলো টেস্টি হয়েছে বোঝা যাচ্ছে, গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন কাজকর্ম, বেশ সুন্দর। অসংখ্য ধন্যবাদ তোমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তুমি খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো কেমন। আজ তবে আসি, তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।